আসসালামু আলাইকুম। ২০১৯ সালের পর থেকে জাপানকে কোনো ইউরোপিয়ান টিম এখন পর্যন্ত হারাতে পারে নাই। আমরা যদি একটু লিস্টটা লক্ষ্য করি তাহলে স্কটল্যান্ডের সঙ্গে জাপান ১-১ গোলে ড্র করেছে ১৯ সালের পরে। জার্মানির সঙ্গে ৪-১ গোলে জিতেছে, স্পেনের সঙ্গে ২-১ গোলে জিতেছে, জার্মানির সঙ্গে আবার ২-১ গোলে জিতেছে, ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর টাই ব্রেকারে ক্রোয়েশিয়া জয়লাভ করেছে। কিন্তু মূল খেলায় ১-১ গোলে ড্রই ছিল। ইংল্যান্ডের সঙ্গে ১-০ গোলে জিতেছে, আইসল্যান্ডের সঙ্গে ১-০ গোলে জিতেছে। সর্বশেষ নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র হয়েছে। অর্থাৎ ১৯ সালের পর থেকে এখন পর্যন্ত কোনো ইউরোপিয়ান টিম জাপানকে হারাতে পারে নাই। জাপানের একটা প্রজেক্টের ব্যাপারে বলি, যেটা ১৯৯২ সালে নেওয়া হয়েছিল, যে জাপান ২০৯২ সালের মধ্যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চায়। আমার দাদা যখন ১৯৯৪ সালে জাপানে গিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি হিসেবে, তখন তিনি একটা মগ আমাদের বাসায় এনেছিলেন। সেই মগটা এখনো আমাদের বাসায় আছে। সেখানে লেখা ছিল জাপান ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন 2050। অর্থাৎ ৯২ সালে যে ১০০ বছরের প্রজেক্টটা তারা হাতে নিয়েছিলেন, ৯৪ সালে সেটাকে তারা ২০৫০-এর দিকে নামিয়ে এনেছিলেন। অর্থাৎ সেই অনুযায়ী জাপান স্পোর্টসের সঙ্গে এডুকেশন, মূলত ফুটবলের সঙ্গে এডুকেশন, সায়েন্স, এই সব কিছুকে কোলাপ করে তখন থেকেই তারা মূলত এই প্রস্তুতিটা গ্রহণ করা শুরু করেছিল। এবং সত্যি কথা বলতে জাপানের এই বিশ্বকাপের সবচাইতে বড় তারকা হতে পারতেন যিনি, আনফরচুনেটলি ইনজুরির কারণে খেলছেন না, কারু মিতোমা। তিনি কিন্তু পিএইচডি করেছেন ড্রিবলিং এর উপরে। অর্থাৎ তার পড়াশোনা ফুটবল নিয়ে এবং তিনি পিএইচডি করেছেন ফুটবল নিয়ে। তার মানে আপনি একটু চিন্তা করে দেখেন জাপান ফুটবলটাকে আসলে কতটা থিওরিটিক্যাল লেভেলে এবং কতটা সায়েন্স বেসড লেভেলে নিয়ে গেছে, যে কারণে জাপান কিন্তু এই মুহূর্তে এমন একটা দল যাকে সবাই অ্যাভয়েড করতে চায়। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচের শেষের দিকে জাপানের কোচ কিন্তু বেশ কিছু ট্যাকটিক্স বোর্ড হাতে নিয়ে বারবার দেখাচ্ছিলেন তার খেলোয়াড়দেরকে। অনেকটা তিনি স্কুইড গেম খেলছিলেন। অর্থাৎ জাপানের কোচ অনেকটা স্কুইড গেম স্টাইলে তার খেলোয়াড়দেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন এবং শেষের দিকে গিয়ে জাপান আলটিমেটলি ২-২ গোলে ড্র করেছে নেদারল্যান্ডসের সঙ্গে। এখন জাপানের যে প্লেয়িং প্যাটার্ন, সেই প্লেয়িং প্যাটার্নটা নিয়ে যদি কথা বলতে চাই, আমি কয়েকটা ব্যাপার একটু আলোচনা করি। প্রথমত, গত বিশ্বকাপে জাপান যখন জার্মানির সঙ্গে ২-১ গোলে জিতেছিল, সেই ম্যাচের স্কোর কার্ডটা যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন জাপান দুটা গোলই কিন্তু করেছে মূলত সেকেন্ড হাফে। আর দোয়ান তিনি ৭৫ মিনিটে গোল করেছেন, টি আসানো তিনি ৮৩ মিনিটে গোল করেছেন। ইভেন স্পেনের সঙ্গে জাপানের ২-১ গোলে জয়টাও যদি লক্ষ্য করে দেখেন, সেখানেও খেয়াল করে দেখবেন সেকেন্ড হাফে জাপান গোল দিয়েছে। ওই আরদোয়ানের নামটা কিন্তু এখানে আছে ৪৮ মিনিটে, এবং তানাকা তিনি ৫১ মিনিটে গোল করেছেন। আপনি যদি এবার একটু এই বিশ্বকাপে নেদারল্যান্ডসের সঙ্গে জাপানের দুটা গোলকে পর্যালোচনা করতে চান, সেটাও খেয়াল করে দেখবেন জাপান কিন্তু দ্বিতীয়ার্ধেই গোল দিয়েছে, নাকামুরা ৫৭ মিনিটে এবং কামাদা ৮৯ মিনিটে। এই তিনটা ম্যাচের মধ্যে একটা চরম সাদৃশ্যের জায়গাটা হচ্ছে, তিনটা ম্যাচে জাপানের হয়ে যারা গোল করেছেন তারা দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছেন, এবং তিনটা ম্যাচেই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিপক্ষ আগে গোল করেছে। আপনি যদি চিন্তা করেন জার্মানির সঙ্গে ম্যাচটা, জার্মানি প্রথমার্ধেই গোল করেছিল, বাট জাপান দ্বিতীয়ার্ধে দুইটা গোল করেছে খুব কুইক টাইমের মধ্যে এবং সাবস্টিটিউট প্লেয়ারের মাধ্যমে। স্পেনের সঙ্গে ম্যাচেও কিন্তু স্পেন প্রথমার্ধে গোল করেছিল এবং সেটা ১১ মিনিটের মাথায়। এরপর দ্বিতীয়ার্ধে জাপান খুব কম সময়ের মধ্যে দুটা গোল করেছে এবং দুটাই বদলি খেলোয়াড় গোল করেছেন। নাম কিন্তু আপনি আরদোয়ানের কমন পেয়েছেন। নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচেও কিন্তু আলটিমেটলি জাপান দ্বিতীয়ার্ধেই গোল করেছে এবং সাবস্টিটিউট প্লেয়ার গোল করেছে। সো দের ইজ আ স্ট্র্যাটেজি বিহাইন্ড ইট, যেটা হয়তোবা কেউ এখন পর্যন্ত ধরতে পারছে না যারা ফুটবল নিয়ে আলোচনা করছে। তবে ওয়ার্ল্ড ফুটবলের বোদ্ধা যারা আছেন তারা কিন্তু ব্যাপারটা ধরতে পেরেছেন। এবং সত্যি কথা বলতে, শান্তি ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। জাপানকে সবাই কিন্তু অ্যাভয়েড করতে চায়। আমরা ২০৫০ বিশ্বকাপে বলছি যে জাপান হয়তো বা চ্যাম্পিয়ন হবে, তবে এই বিশ্বকাপেও জাপান যে সেমিফাইনাল খেলবে না সে ব্যাপারটা কিন্তু ফেলে দেওয়া যায় না। আসলে মূলত জাপানের স্ট্র্যাটেজির জায়গাটা কোথায়, জাপান কি করে, আপনি যদি তিনটা ম্যাচেই একটু খেয়াল করে দেখেন, যেটা জার্মানির সঙ্গে, স্পেনের সঙ্গে এবং নেদারল্যান্ডসের সঙ্গে, প্রথমার্ধ দেখে মনে হবে যে জাপান আলটিমেটলি পাত্তাই পাচ্ছে না। প্রথমার্ধে অপোনেন্ট বল পজিশনিং এমনভাবে ধরে রাখছে বা অপোনেন্ট এমনভাবে খেলছে যে জায়গায় জাপানের আসলে কোনো পাত্তা পাওয়ার কথা না। এটাই আসলে জাপানের স্ট্র্যাটেজির জায়গা, কারণ জাপান এই জায়গাটা অপোনেন্টকে টায়ার্ড করার চেষ্টা করে। এবং খেয়াল করে দেখবেন যে সেকেন্ড হাফে তারা যখন ফ্রেশ লেগস নামায়, সেই ফ্রেশ লেগসের এগেইনস্টে টায়ার্ড ডিফেন্ডাররা পরবর্তী সময় পেরে ওঠেন এবং জাপান ইচ্ছা করে যে কাজটা করে সেটা হচ্ছে ইচ্ছা করে তাদেরকে অ্যালাউ করে তাদের অর্ধের দিকে এবং সেই অনুযায়ী তাদেরকে টায়ার্ড করার চেষ্টা করে। মূলত জাপানের স্ট্র্যাটেজির জায়গাটা আসলে কি হয়, জাপানের স্ট্র্যাটেজির জায়গাটা এইটা হয়, তাদের অর্ধে যখন বলটা থাকে, মানে অপোনেন্ট যখন অ্যাটাক করে, সে অপোনেন্টকে ইচ্ছা করে অ্যাটাক করতে দেয়,
তবে একটা প্লেস বজায় রাখে, যে প্লেস থেকে আসলে সত্যি কথা বলতে অপোনেন্ট ঢুকতে পারে না। যখনই তারা ঢোকার জন্য কোনো একটা স্পেস খোঁজার চেষ্টা করে, দের ইজ এ ব্লু শার্ট। এবং মূলত আসলে ব্যাপারটা যেটা হয়, তারা নিজেদের মধ্যে বল পজিশনিং ধরে রাখে, বাট ফর নাথিং। এক্ষেত্রে আসলে কোনো লাভ হয় না। একটা খুব কমন স্ট্র্যাটেজি লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে জাপান যখন ডিফেন্স করে সেই পার্টিকুলার সময়টাতে তারা অলওয়েজ মেনটেইন করে তাদের পজিশনে একজন বা দুইজন এক্সট্রা প্লেয়ার থাকবে অপোনেন্টের তুলনায়। সাপোজ আপনি যদি চিন্তা করে দেখেন, যদি এরকম হয় যে অপোনেন্টের দুইজন আছে উপরের দিকে, তাহলে জাপান সেক্ষেত্রে 4 জনকে নিচের দিকে নামিয়ে আনে। যদি 3 জন থাকে সেক্ষেত্রে 5 জনকে নিচের দিকে নামিয়ে আনে। আবার যদি প্রেসিং হয় তখন উইংকে নিচের দিকে নামিয়ে আনে। আপনি যদি এই পার্টিকুলার সিনারিওটা ইংল্যান্ডের সঙ্গে একটা ম্যাচে যেটা জাপান জিতেছিল সেটা একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন ঠিক এই জায়গাটাতে ইংল্যান্ড কিন্তু প্রেস করার সুযোগ পাচ্ছে না। ইংল্যান্ড প্রেস করার সুযোগ পাচ্ছে না কারণ ইংল্যান্ডের 2 জন প্লেয়ার আছে, কিন্তু সেই জায়গাটায় কিন্তু আলটিমেটলি জাপানের খেলোয়াড়ের সংখ্যাটা ওই জায়গাটায় বেশি। এবং খেয়াল করে দেখবেন যে লেফট সেন্টার হাফ কিন্তু উপরের দিকে আছেন, সো আলটিমেটলি প্রেস করতে গেলেও একটা ঝামেলার জায়গা আছে। এবং যখনই আসলে ইংল্যান্ড প্রেস করা শুরু করেছে তখন হোল্ডিং মিডফিল্ডার যিনি আছেন তিনি মিডে চলে যাচ্ছেন, ফুল ব্যাক নেমে যাচ্ছেন, একটা 5 ভার্সেস 3 কাইন্ড অফ সিনারিও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবং ওই জায়গাটা থেকে আলটিমেটলি নিজেদের মধ্যে বল পাসিং এর জায়গাটাই হয়, কিন্তু ঠিকঠাক মতো জাপানের অর্থে, সত্যিকারের অর্থে প্রোডাক্টিভিটিটা ঠিকঠাক মতো তারা আদায় করতে পারেন না। ইভেন আপনি পরের সিচুয়েশনটা যদি একটু লক্ষ্য করে দেখেন, সেই জায়গাটায় যে প্লেয়ারটা আছেন বাদিকে তার প্রেস করতে যাওয়ার কথা, কিন্তু তিনি প্রেস করতে পারছেন না, কারণ সেই জায়গাটায় একজন রাইট ফরওয়ার্ড তিনি নিচের দিকে নেমে এসেছেন। সো প্রেস করতে গেলেই কিন্তু সেই জায়গাটা একটা প্রবলেমে পড়ার পসিবিলিটি থাকে। সো জাপান একটা কাজ করার চেষ্টা করে যে তাদের অপোনেন্টের যে গোলবার আছে সেই গোলবারের সঙ্গে মিডফিল্ড এবং তাদের অফেন্স, এই দুইটার দূরত্ব স্ট্রেচ করাতে থাকে অনেক বেশি। অনেক বেশি স্ট্রেচ করাতে থাকলে তাদের খেলাটা মূলত শুরু হয় সেকেন্ড হাফে গিয়ে। সেকেন্ড হাফে যাওয়ার পর তারা ফ্রেশ লেগস নামায় এবং সেই জায়গাটা অপোনেন্টকে আর কোনো সুযোগ দেয় না। তারা তখন অনবরত প্রেসিং করতে শুরু করে এবং প্রেসিং করতে শুরু করতে তাদের পুরোটাই আসলে ছকে বাঁধা একটা খেলা, পুরোপুরি রিহার্সড করা খেলা। এবং আপনি খেয়াল করে দেখবেন যে জাপানের কোচ এর আগের দিন যেভাবে দেখাচ্ছিলেন ট্যাকটিক্স বোর্ডে, এখন এই ট্যাকটিক্স বোর্ডে কি আছে সেটা ডেফিনেটলি তাদের সাংকেতিক ভাষার জায়গা। আমার কাছে মনে হয় যে পরিমাণ ক্রাউড থাকে, যে পরিমাণ সাউন্ড থাকে, এই সাউন্ডে মুখে ইনস্ট্রাকশন দেওয়ার চাইতে এই ট্যাকটিক্স বোর্ডে তারা বিভিন্ন বিষয়বস্তুগুলো কিন্তু রিহার্স করে রেখেছেন, সেই অনুযায়ী তাদেরকে সেই সিগন্যালগুলো দেওয়া হয় এবং তারা সেই কাজগুলো করেন। এবং আপনি যদি চিন্তা করে দেখেন যে এর আগের বিশ্বকাপে জার্মানির সাথে ম্যাচ বলি, স্পেনের সঙ্গে ম্যাচ বলি, প্রত্যেকটা ম্যাচে সেকেন্ড হাফে জাপান ছিল অপ্রতিরোধ্য, ফ্রেশ লেগসের এগেইনস্টে ডিফেন্ডাররা একেবারে পেরে ওঠেনি। যদিও নেদারল্যান্ডসকে কিন্তু এবারে দেখা গিয়েছিল যে সেই ফাঁদে তারা আলটিমেটলি ওইভাবে পা দেয় নাই। প্রথমার্ধের কথা যদি বলি, প্রথমার্ধে কিন্তু নেদারল্যান্ডস আসলে ওইরকম ভাবে প্রেসিং করে নাই, নেদারল্যান্ডস প্রেসিং করেনি। বাট দ্বিতীয়ার্ধের যে বিষয়টা, জাপান যখনই তাদের কোচ ওইরকম সিগন্যাল দেওয়া শুরু করেছেন, তাদের প্লেইং প্যাটার্ন তারা ঠিক ওই অপেক্ষার জায়গাটাতে ছিল, কারণ নেদারল্যান্ডসকে কিন্তু সেই জায়গাটাতে গোল বের করতে হবে। জাপান সেই সুযোগটাই কাজে লাগিয়ে পরবর্তী সময় কিন্তু 2-2 গোলে ড্র করেছে। এবং তাদের প্লেইং প্যাটার্নটা আসলে এই জায়গাটার মধ্যেই নিহিত এবং তারা এইভাবেই তাদের ফুটবলটাকে ডেকোরেট করেছেন। আবারও বলবো, তারা ফুটবলটাকে আসলে একটা সায়েন্স প্রজেক্ট লেভেলে নিয়ে গেছেন, কিংবা তারা ফুটবলটাকে একটা এডুকেশনাল প্রজেক্ট লেভেলে নিয়ে গেছেন, যেইটা এই বিশ্বকাপে জাপানকে অনেক বেশি মাত্রায় এগিয়ে দেবে বলে আমার বিশ্বাসের জায়গা। এবং জাপান যদি এই বিশ্বকাপের সেমিফাইনালও খেলে ফেলে, এটাতে অবাক হওয়ার আসলে কোনো কিছু থাকবে না। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। যারা জাপানের খেলা দেখেছেন তারা একটু মন্তব্য করবেন যে কেমন লেগেছে তাদের খেলা।